তো ক্লাসের যে টাইমিংটা থাকবে সেই টাইমে তোমরা জাস্ট নেটটাকে অন করে বসবে, কাউকে ডায়াল করতে হবে না। নেট অন করলেই ঠিক যেভাবে আজকে তোমাদের কাছে ফোন গেছে, তোমাদের কাছে ফোন যাবে। তোমাদের একটাই কাজ, ওটাকে রিসিভ করার, আর কিছু না। রিসিভ করে মাইকটা এবং ভিডিওটা অফ করে জাস্ট ক্লাসে জয়েন করে যাও, আর কিছু করতে হবে না। যখন ক্লাস চলবে সেক্ষেত্রে যদি কেউ ক্লাসটা লিভ করে যাও, এমন হতে পারে যে নেটওয়ার্ক ইস্যু, মেবি এটা ইন্টারনেটের ব্যবস্থা, তার মধ্যে সবসময় স্টেবল থাকে না, হতেই পারে। তাতে কারুর টেনশনের কোনো কারণ নেই। বা এমন হতে পারে ক্লাস শুরু হয়ে গেছে, তুমি তারপরে জয়েন করতেছো, মেবি, তাতেও কোনো অসুবিধা নেই। যে মুহূর্তে তুমি এই গ্রুপটাতে ঢুকবে স্কাইপে, সঙ্গে সঙ্গে দেখবে যে ক্লাস চলছে, এটা তোমাকে অপশন দেখাচ্ছে জয়েন ক্লাস। জয়েন ক্লাসে ট্যাপ করবে, ডিরেক্ট তুমি ক্লাসে জয়েন করে যাবে। সেটা যদি কোনো কারণে তুমি ডিসকানেক্টেড হয়ে যাও তাহলেও একই পদ্ধতি, আর যদি এভরিথিং ইজ ফাইন সেক্ষেত্রেও একই পদ্ধতি, কোনো পার্থক্য কিন্তু হবে না। আর যেটা বলার, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে স্কাইপে ক্লাসটা যদি কন্টিনিউ হয়, আমি সেটা এখনো জানি না ভবিষ্যতে ক্লাসগুলো স্কাইপেই হবে নাকি গুগল মিটে হবে। স্কাইপে কন্টিনিউ হলে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং স্কাইপের মধ্যেই থেকে যাবে, সুতরাং সেটাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তোমরা চাইলে তারপরে আবার সেই রেকর্ডিংটা চালিয়ে দেখতে পাবে, সম্ভবত 30 দিন পর্যন্ত থেকে যায়। সো ক্লাস মিস গেলেও নট অ্যান ইস্যু। আচ্ছা, এবারে আমি একটুখানি টেকনিক্যাল বিষয়ে আসি। তোমরা যারা আজকে প্রেজেন্ট আছো, আমি যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি সেইভাবেই বিষয়টাকে একটু ট্রিট করছি। তাদের মধ্যে ডব্লিউবিসিএস পরীক্ষা এর আগে দিয়েছো কে কে? অপর্ণা, দৈপায়ন, ধীমান, কুশল, সুদীপ আর সুশোভন। ডব্লিউবিসিএস এর আগে কেউ দিয়েছো? ধীমান দিয়েছো, আচ্ছা। সুশোভন দিয়েছো, ফাইন। ধীমান এবং সুশোভন, তোমরা কি মেইন এক্সাম দিয়েছো না শুধু প্রিলিমিনারি? প্রিলিমস দিয়েছো কি? একটু মাইকটা অন করে বলো। ধীমান বলো আগে। স্যার মেন্স দিয়েছি, মেন্স দিয়েছি। এই লাস্ট যেটা মানে হয়ে গেল সেটা কোয়ালিফাই করেছো প্রিলিমিনারি, যেটা মেইন এপ্রিলে হবে বলেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, 2020 কোয়ালিফাই আছে। হ্যাঁ, তাহলে তো ওটা এপ্রিলে পিছিয়ে গেছে, তো ডিসেম্বরে হওয়ার কথা ছিল। এপ্রিলই তো বলেছে হ্যাঁ বোধহয়, স্যার, নাকি? এপ্রিল মাসে পিছিয়ে গেছে। হুম। হ্যাঁ স্যার, আচ্ছা, ওটা হবে কিনা সন্দেহ আছে এখন। কেন এপ্রিলে হবে না? কেন এপ্রিলে আবার কি হলো? এপ্রিলে না হ্যাঁ, হওয়ার কি এখনো আছে? বলা যাবে না স্যার। ভোটের পরে না, কবে কি আসলে হবে একটাই এখনো কিছু সমস্যা, ঠিক সেটা হচ্ছে হয়নি। ভোটের ব্যাপার আছে মার্চ এপ্রিলে। ভোটটা খুব ক্রুশিয়াল, তার ফলে কি হবে ঠিক আছে দেখা যাক, ওটা ভেবে লাভ নেই। আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে আজকে। আচ্ছা, সুশোভন, সুশোভন মেইন পরীক্ষা এবার দিয়েছো? স্যার পিলিতে হয়নি, না স্যার, পিলি মেন হয়নি? দিন এবারে পিলিতে হয়নি। আচ্ছা, এর আগের কোনো বছর? না স্যার, এই বছরের প্রথম দিয়েছিল। ওকে, ফাইন। বাকি যারা রয়েছে তারা অ্যাপিয়ার করনি, ডব্লিউবিসিএস এই ফার্স্ট টাইম অ্যাপিয়ার করতে যাবে, আমি এরকমই ধরে নিচ্ছি। খুব কয়েকটা বেসিক কথা আমি তোমাদের সাথে একটু বলবো। আচ্ছা, অপর্ণা এর আগে দিয়েছো পরীক্ষা? স্যার দিয়েছি, এই বছর ক্লিয়ার হয়নি স্যার প্রিলিমস। সেটা ডিফারেন্ট ইস্যু, আমি জানতে চাইছি দিয়েছো কিনা কেউ। হ্যাঁ হ্যাঁ, স্যার তার মানে দিয়েছি। প্রিলিমিনারি, মানে প্রশ্নপত্র ফেস করেছো, এই তো অনেকেই দিয়েছো, সুদীপ দিয়েছো, ঠিক আছে। আমার যেটা জানার দরকার, কারা কারা প্রশ্নপত্রটা ফেস করেছো প্রিলিমিনারির অন্তত, আর কারা ফেসই করনি এখনো প্রশ্নপত্র, কারণ তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ওকে, আমরা কয়েকটা বেসিক জায়গায় চলে যাই। অমিত, মাইকটাকে অফ করে দাও। অমিত কুমার দে, অমিত শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ, অমিত কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পেলে একটু রেসপন্স করো। অমিত, অমিত কুমার দে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মাইকটাকে একটু মিউট করে দাও, কারণ না হলে কি হবে, চারপাশের শব্দ আসবে, কোনো কথা শোনা যাবে না। দেখো, মিউট অপশন তুমি পেয়ে যাবে, স্ক্রিনে ট্যাপ করো, তিনটে অপশন রয়েছে, তার মধ্যে
একটা অপশন হচ্ছে মিউট অপশন, একদম বাঁ দিকের যে অপশনটা রয়েছে মাইকের সাইনটা ট্যাপ করো, দেখো মিউট হয়ে যাবে, আবার যখন কথা বলার দরকার আনমিউট করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আজকের এই ক্লাসটাতে বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। ইনফ্যাক্ট আমি তোমাদের বললাম যে দুটো সাবজেক্টের ক্লাস আমি তোমাদের নেব, একটা ইতিহাস আর একটা হচ্ছে বাংলা। বাংলা মেইন পরীক্ষায় দরকার হয়, প্রিলিমিনারি কোয়ালিফাই করার পরে, প্রিলিমিনারিতে দরকার হয় না। তাহলে প্রশ্ন হচ্ছে বাংলা ক্লাসটা এখন কেন করব? আমি এই সমস্ত উত্তরগুলো আজকে প্রথমে দেব। ফার্স্ট অফ অল, যারা আজকের ক্লাসে জয়েন করছো তাদের প্রত্যেকের নিশ্চয়ই একটা হাই অ্যাসপিরেশন আছে, না হলে ডাব্লিউবিসিএস এর কথা ভাবতে না, তাই তো? একটা তো উচ্চাশা ডেফিনেটলি আছে যে হ্যাঁ, তার মানে তোমরা অন্য পরীক্ষা দেবে না বা দিচ্ছ না, আমি সেটা বলছি না। মেবি হয়তো তোমরা ক্লার্কশিপ কোয়ালিফাই করেছো, আইসিডিএস কোয়ালিফাই করেছো, হতেই পারে। কিন্তু তা সত্ত্বেও কোথাও নিজের মনের মধ্যে একটা জায়গা তৈরি করেছো যে আমি প্রশাসনের ওই সর্বোচ্চ পদটাতে যাব। এই যে এই জায়গাটা নিশ্চয়ই তোমার মনের মধ্যে তৈরি হয়ে আছে। সেই কারণেই তুমি ডাব্লিউবিসিএস এর কথা ভেবেছো, না হলে তুমি ভাবতে না, একদম ভাবতে না। প্রথম আমার যেটা তোমাদের কাছে বক্তব্য, ডাব্লিউবিসিএস পরীক্ষা 3টে স্টেপে হয় তোমরা জানো। প্রিলিমিনারি, সেটা কোয়ালিফাই করলে মেইন এক্সাম, মেইন কোয়ালিফাই করলে হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এমন বহু ক্ষেত্রে হয়েছে মেইন কোয়ালিফাই করে প্রিলিমিনারি কোয়ালিফাই করে মেইন কোয়ালিফাই করে পার্সোনালিটি টেস্টে গেছে, সেখান থেকে ডিসকোয়ালিফাইড, ফাইনাল সিলেকশন হয়নি। পরের বছর কি করতে হবে? পরের বছর কিন্তু সেই প্রিলিমিনারি থেকে স্টার্ট করতে হবে। এবং এখানে প্রথম সমস্যা হয়ে যায় যে একটা করে হার্ডল ক্রস করে করে তুমি যখন দরজার সামনে পৌঁছচ্ছ, এনি হাউ যে কোনো কারণেই হোক দরজাটা খুললো না। অমিত, তোমার ভিডিওটা অন হয়ে গেছে, ভিডিওটা অফ করে দাও, ভিডিও সাইনটা ট্যাপ করো। হ্যাঁ ওকে, ভিডিওটা অন রাখলে প্রচুর পরিমাণে নেট খরচা হয় অকারণে, দরকার নেই। আমি ভিডিও অন রাখছি, ইন কেস যদি দেখি কোনোদিন আমার এখানে নেট প্রবলেম আছে, আমি তোমাদের বলবো, সেদিন ভিডিওটা অফ থাকবে। মানে সেদিন আমাদের ক্লাসটা একটু অনেকটা মন কি বাতের মতো হবে আর কি, দেখা যাক সেটাই। আজকে ভিডিও অন থাকবে। তো একদম দরজার সামনে পৌঁছে গিয়ে সেখান থেকে অনেকে কিন্তু ফিরে এসছে। যারা ফিরে এসছে তাদের মধ্যে একটা পার্সেন্টেজ ও আর হবে না, এত পরিশ্রম করে গেলাম, ইন্টারভিউয়ে গিয়ে বাদ হয়ে গেলাম, ও মন মেজাজ খারাপ, থাক, লাভ নেই আর। এবং যারা ইন্টারভিউ নিয়েছেন তাদের যার পর নাই গালিগালাজ, আর ইন্টারভিউ নিতে পারে না, কি কেন বাদ দিল আমাকে, কি এমন খারাপ বলেছিলাম। একটা জিনিস ভুলে যাচ্ছি, যারা ইন্টারভিউ নিতে বসেছেন তাদেরকে বসানোই হয়েছে আমাকে বাদ দেওয়ার জন্য। এটা তাদের কোনো দোষ না, সবাইকে তো নেওয়া যাবে না। এবং এই হতাশা থেকে প্রিপারেশন বন্ধ, ওই যে একটা অ্যাসপিরেশন ছিল, অ্যাসপিরেশনটা অফ, ব্যাস ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। যারা এইভাবে ভেবেছে তারা কিন্তু পৌঁছতে পারে। আর যারা ওটাকে ফেলিওরটাকে মেনে নিয়ে ঠিক আছে চলো পরের বার আবার শুরু থেকে হবে, কারণ প্রথমবার তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তখন তুমি জিরো ছিলে, পরের বার কিন্তু তুমি জিরো নও, 40% হোক 50% করেছো, সেই অ্যাচিভমেন্টের উপরে অ্যাড অন হবে, কিছু কিছু যোগ হবে মাত্র, আর তো কিছু নয়। সুতরাং আমার তোমাদের কাছে প্রথম রিকোয়েস্ট যে আগে ভেবে নাও এটা তোমার প্যাশন কিনা। প্যাশন যদি হয়, ফেলিওর হতে পারে একবার দুবার তিনবার, কোনো অসুবিধা নেই। যদি তোমার সেই টেনাসিটি থাকে তাহলে কিন্তু ফাইনাল লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। হয়তো দুদিন দেরি হবে, যাবে তো বটেই, যেতে তোমাকে হবেই, পারবেই সেটা। আর যদি ওই একবার দুবার ফেলিওরে ধরে নাও ও আর হবে না, থাক, তাহলে কিন্তু আর পৌঁছতে পারবে না। আমি কেন প্রথম দিন কথাটা বলছি, অনেকেই প্রেশারটা সামলাতে না পেরে কিন্তু মাঝপথে তার প্যাশন থেকে সরে আসে। অ্যাকচুয়ালি প্যাশন হলে কখনো সরে আসবে না। তুমি দেখেছো ডাব্লিউবিসিএস অফিসারের স্যালারি স্ট্রাকচার ভালো, সম্মান পায় ভালো, আমিও করব, এটা হলে পারবে না।
প্যাশনটা একটা অন্য জিনিস। যে মানুষ এভারেস্টে ওঠেন তিনি অর্থের জন্য খ্যাতির জন্য ওঠেন না, ওটা প্যাশন। এভারেস্টে না উঠলে কি ভাত হজম হচ্ছে না, কি অসুবিধা আছে? কিন্তু না, ওটা উনি কাউকে বোঝাতে পারবেন না। ওই আনন্দের জায়গাটা সম্পূর্ণ ওনার নিজের। অত কষ্ট স্বীকার করে ওই রকম একটা জায়গা দিয়ে বারবার যাওয়া, যে কোনো মুহূর্তে মৃত্যু। জানেন তো তিনি যে একটু যদি পায়ের স্টেপিং এদিক ওদিক হয় তো আর খুঁজে পাওয়া যাবে না, বহুজনের তাই হয়েছে। তা বলে কি আর এভারেস্টের রাস্তায় কেউ যাচ্ছে না? যাচ্ছে তো। সুতরাং ফার্স্ট হচ্ছে প্যাশনটাকে ডেভেলপ করো আগে। সেকেন্ড হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষা তোমরা প্রত্যেকে আগে দিয়েছো। কিভাবে? না আমি তো স্যার এইবার প্রথম দিলাম, আমি তো কোনোদিন দিইনি। না, দিয়েছো, আমি একটু বলছি ভেবে দেখো। মাধ্যমিক পরীক্ষা সবাই দিয়েছো। ডাব্লিউবিসিএস এর টোটাল সিলেবাস প্যাটার্ন তার সাথে মাধ্যমিকের প্রচুর মিল আছে, মানে পুরোটাই মিল আছে। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা যখন আমরা দিয়েছি আমাদের পছন্দের সাবজেক্ট ছিল? ছিল না কিন্তু। আমার অঙ্ক ভালো লাগুক না লাগুক করতে হয়েছে। আমার ইতিহাস পড়তে ভালো লাগুক না লাগুক আমাকে ইতিহাস পড়তে হয়েছে, কারণ পরীক্ষায় আসে। ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও তোমাকে একাধিক সাবজেক্ট নিয়ে ডিল করতে হবে, এবং নিশ্চিন্ত থাকতে পারো বা এই বিষয়টা একদম কনফার্ম হয়ে যাও, এই একাধিক সাবজেক্টের সবগুলো তোমার পছন্দের সাবজেক্ট হবে না, নেভার, হতে পারে না। কি করে হবে? সব সাবজেক্ট আমার পছন্দের হয় কখনো? কখনো নয়। কিন্তু যদি একাধিক সাবজেক্ট তোমার পছন্দের নাও হয়ে থাকে, পড়তে তোমাকে হবেই। কেন? পরীক্ষায় আসবে। এর সময় সব সাবজেক্ট আমাদের কারোর পছন্দের ছিল না, তবু তো আমরা পড়েছি। কেন? পরীক্ষায় আসবে। সুতরাং পরীক্ষায় আসবে এটা ভেবে পড়ো, ওটা তোমার ভালো লাগে কিনা এটা ভেবে পড়তে যেও না। এটা ভেবে পড়তে গেলে কি হবে? দূর, ভালো লাগছে না কনস্টিটিউশন, থাক, ও পড়বো না, সেটা কিন্তু মুশকিলে পড়বে। আমরা এই পরীক্ষার পড়াশোনাটা করছি কেন? না, এই পরীক্ষার পড়াশোনাটা করছি একটা টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা। এখানে আমরা ওই টার্গেটটায় পৌঁছানোর জন্য কিভাবে কি করতে হবে সেটা ভাববো। তো আহ, আমার তো ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা নেই। পাবলিক সার্ভিস কমিশন যে সিলেবাসটা প্রোভাইড করেছে সেই সিলেবাসের উপর পরীক্ষা হবে, আমার পছন্দের উপর পরীক্ষা হবে না। পৃথিবীতে কোনোদিনই হয় না। পরীক্ষার্থীর পছন্দের উপর পরীক্ষা কবেই বা হলো? যারা পরীক্ষা নেন তাদের পছন্দের উপর হবে। তাহলে তোমার অপছন্দের সাবজেক্ট বলে এখানে কিচ্ছু নেই, সবগুলো করতে হবে। 3 নম্বর, প্রিলিমিনারির দিকে নজর দাও, ডেফিনেটলি দেবে। ওটা একটা দরজা, ওই দরজাটা ওপেন না হলে মেইন পরীক্ষায় পৌঁছতে পারবে না। এবার এই দরজাটাকে ওপেন করতে গিয়ে একটু লক্ষ্য রেখো যে প্রিলিমিনারিটাই তোমার টার্গেট হয়ে যাচ্ছে না তো, যে আমি মেইন পর্যন্ত ভাবছি না, আমি ভাবছি আগে প্রিলিমসটা তো উতরাই, ও মেইন পরে হবে। তাহলে কিন্তু কোনোদিনই মেনে পৌঁছতে পারবে না, কারণ আসল পরীক্ষা হচ্ছে মেইন। দরজাটা খোলার জন্য একটা সেই চিচিং ফাঁক বা খুলজা সেন্সিম যেমন থাকে, সেই পাসওয়ার্ড হচ্ছে প্রিলিমিনারি এক্সামটা। প্রিলিমিনারি এক্সামের ওই পাসওয়ার্ডটা দিয়ে যদি দরজাটা খোলা যায়, তাহলে তো আলিবাবার রত্নভান্ডার সামনে। তো সেই রত্নভান্ডারে পৌঁছতে গেলে পাসওয়ার্ডটা জানতে হবে। টার্গেট কিন্তু সেই মেনে পৌঁছানো। প্রথম দিন থেকে, যেদিন থেকে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করছো, ভাবছো ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবো, টার্গেট থাকবে কিন্তু মেইন এক্সাম, ওটাই আসল পরীক্ষা। তার উপরেই ডিপেন্ড করবে তুমি ভাইভায় ডাক পাবে কি পাবে না। তাহলে মেইন এক্সামটা যদি আসল হয়, আমি ওটাকেই ফোকাস করে এগোই, প্যারালালি প্রিলিমিনারি চলবে। মেইনটা যদি করি, প্রিলিমিনারি আমার অটোমেটিক অনেকগুলো জায়গা কভার হবে, কিছু জায়গা কভার হবে না, সেটা করতে করতেই বুঝতে পারবে। কিন্তু প্রিলিমিনারিকে জীবনের মুখ্য বলে ধরো না। নেক্সট যেটা ভাববে, অনেক একটা জিনিস জিজ্ঞাসা করে, কতবার দেওয়া যায় পরীক্ষা প্রিলিমিনারি? আচ্ছা, কত বছর বয়স পর্যন্ত দেওয়া যায়? এই প্রশ্নগুলো, এই ভাবনাগুলো মাথার মধ্যে রাখবেই না। আমি ধরলাম যে 10 বার দেওয়া যায়। ও, 10 বার দেওয়া যায়, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো প্রথমবার দিচ্ছি, আরো 9 বার চান্স আছে। এটা কি খুব ভালো কথা? তুমি প্রত্যেক বছর একবার করে ডাব্লিউবিসিএস দাও? মোটেই সেটা ভালো কথা নয়। সবসময় ভাবো সামনে যে পরীক্ষাটা আসছে ওটাই তোমার পরীক্ষা, ওইটাই। না, এবছর তো ভালো করে প্রিপারেশন হয়নি,
তো এই বছরটা আমি গেছিলাম একটু জাস্ট ব্যাপারটা বোঝার জন্য যে কিরকম কি হয় না হয়। সামনের বছরটা ভালো করে দেবো। তুমি শিওর সামনের বছরটা ভালো করে দেবে? আমি কোনো রকম খারাপ বা অমঙ্গল আশঙ্কা করে বলছি না। এই নভেম্বর মাস শেষ হতে চললো, ডিসেম্বর মাস আসছে, মানে ডিসেম্বর মাস তো পড়ে গেছে, আসছে কেন বলছি আবার, পয়লা ডিসেম্বর তো হয়েই গেছে। গত বছর পয়লা ডিসেম্বর আমরা ভেবেছিলাম যে এবছর পয়লা ডিসেম্বর কেমন কাটবে। গত বছর দুর্গাপুজোর সময় ভেবেছিলাম যে এবছরের দুর্গাপুজোটা ঠিক এইরকম ভাবে যাবে। আমরা ভাবছি আগামী বছর তো আর কিছু থাকবে না, এত সব ঠিকঠাক হয়ে যাবে। তাই নিশ্চিত আগামী বছর অবস্থা আরো কিছু খারাপ হবে না, নতুন কোনো কিছু ভাইরাস আসবে কিনা জানি আমরা কেউ কেউ জানি না। তাহলে যেখানে একটা অনিশ্চয়ের জীবন আমাদের, আমরা জানি না কাল কি হবে পরশু কি হবে, সেখানে তুমি যদি ভাবো এবছরটা গেল ঠিক আছে আরেকটা চান্স তো আছে, ভুল ভাবছো। আমি কোনো অমঙ্গলের আশঙ্কা না করেই বারবার বলছি, আমাদের জীবন তো সবসময় আমাদের হাতে থাকে না, নিয়ন্ত্রণে। পরের বছরটা আমি পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় থাকবো কিনা আমি কি জানি? অনেক কিছু হতে পারে, আমি জানি না কি হতে পারে। মানে আমি আজকে ক্লাস নিচ্ছি তোমাদের, কালকে ক্লাস নেওয়ার মতো অবস্থায় থাকবো কিনা আমরা কেউ বলতে পারি, কিচ্ছু জানি না। সুতরাং ওই পরের বছর বলে কিছু নেই, কিন্তু যা হচ্ছে এই সামনেরটা, ওটাই ওটাই একমাত্র টার্গেট। যখন আমরা কোনো পরীক্ষা দিতে যাই, চাকরির পরীক্ষা, প্রথম চান্সে কোয়ালিফাই করলাম না, আচ্ছা প্রথম চান্সে কোয়ালিফাই না করলে সঙ্গে সঙ্গে নিজেদের স্যাটিসফাই করি কি সেটা, আরে এটা আমার প্রথমবার ছিল, আমি তো জানতাম না, ঠিক আছে পরের বারেরটা হবে। পাড়ায় কারোর সাথে দেখা হলো, হ্যাঁ রে তুই ডাব্লিউবিসিএস দিয়েছিলি না? হ্যাঁ দিয়েছিলাম, কি হলো? না হলো না, এবার ও হলো না, ঠিক আছে পরের বার হবে, অসুবিধা কি আছে? তুমি যত সহজে কথাটা বললে যে হলো না এবার, তিনিও বললেন হ্যাঁ ঠিক আছে পরের বার হবে। উম, ভেবে দেখো তো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এই পরীক্ষাগুলো যদি একবারে কোয়ালিফাই করতে না পারতে, এত সহজে তুমি বেরিয়ে বলতে পারতে যে না এবার ঠিক হলো না, আর তিনিও বলতেন যে ও ঠিক আছে পরের বার হবে। মাধ্যমিক পরীক্ষা আমরা কবার দিয়েছি? আই হোপ একবারই দিয়েছি। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি এগুলো যদি একবার দিই এবং একবারে পাশ করতে না পারলে সেটা যদি নানা ধরনের সমস্যা, সম্মানের অসম্মানের জায়গা হয়, চাকরির পরীক্ষার ক্ষেত্রে কেন আমরা ধরে নিচ্ছি যে এটা একবারে হবে না? ওগুলো তো একবারে হয়েছে। তাহলে ওই পরীক্ষাগুলো যদি এক চান্সে হয়, এটাও এক চান্সে হবে, এটা ভেবেই এগো। হলো কি না হলো সে তো পরের কথা, কিন্তু এটা হয় না, চাকরির পরীক্ষা এক চান্সে হয় না, এটা ভেবে নিও না। আচ্ছা মাইকটা তোমরা জয়েন করে প্লিজ একটু অফ করে দাও, না হলে প্রচন্ড অসুবিধা হয়। ঠিক আছে, অফ হয়ে গেছে আই হোপ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে চাকরির পরীক্ষাও এক চান্সে হবে, জাস্ট একটু ধৈর্য ধরো, আর কিছু নয়। লাস্ট যেটা বলবো, তারপর আমি তোমাদের কাছ থেকে কিছু কথা নেব, যে তোমার চারপাশে সরি তোমার চারপাশে তুমি এরকম বহু মানুষকে পাবে, ইনফ্যাক্ট আমার দেখায় আমার যেটুকু মনে হয় যে আজকের দিনে এরকম মানুষের সংখ্যা বেড়ে গেছে, যারা কন্টিনিউয়াস তোমাকে নেগেটিভ মোটিভেশন দেবেন, যাদের জীবনের যে কোনো বাক্য শুরু হয় না দিয়ে। তুই ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছিস, তুই জানিস ওই পরীক্ষাটা কত কঠিন, ওসব পারবি না, শুধু শুধু কিন্তু টাইম নষ্ট করছিস। এইটা বলার পরে এবার কারা কারা পারেনি তাদের একটা বিস্তৃত লম্বা লিস্ট তোমার সামনে এনে ফেলা হবে। ওই তো ও পাড়ার অমুক, এত ভালো পড়াশোনায়, ও তো 3 বার দিলে হলো না। ওখানকার সে, তোমার আত্মীয় স্বজন অমুক তমুক, কোথায় কে কবে ফেলিওর হয়েছেন জীবনে, এই ফেলিওরদের লিস্ট তোমার সামনে এসে ফেলে বলা হবে তুই শুধু শুধু চেষ্টা করছিস, এসব পারবি না, এসব তোর জন্য নয়, এটা বড় কঠিন পরীক্ষা, তার চেয়ে ভালো কথা বলছি এই 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 এটা এটা কর। আহ যারাই কথাগুলো বলেন তারা আমাদের আত্মীয় স্বজন, ইভেন পরিবারের মেম্বার। উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ দেম, আমি তোমাদের বলবো এই নেগেটিভ মোটিভেশন যারা দেন খুব একটা লাইফে গুরুত্ব দিও না, তাহলে আর এগোতে পারবে না।
খুব সমস্যা হবে। তা বলে তর্ক করতেও যেও না, আর্গুমেন্টে যেও না যে না কেন, ওই তো দরকার নেই, তর্কে কোথাও পৌঁছানো যায় না। বেটার বলছেন চুপ করে শুনে নাও। 2 দিন বলবেন তারা, 3 দিন বলবেন, 4 দিন বলবেন। যখন দেখবেন যে তুমি কোনো রিয়াকশন দাও না, বলা ছেড়ে দেবেন। কেন? তখন বলবেন দূর, ওকে বলে কোনো লাভ হয় না, শোনে না কথাটা। এটাই চাইছিলাম। যে মুহূর্তে তুমি তর্ক করে বোঝাতে যাবে যে না কেন হবে না, এই তো এই, তিনি পাল্টা যুক্তি দেবেন, তুমি পাল্টা যুক্তি দেবে, কথায় কথা বাড়ে, আলটিমেটলি কোথাও পৌঁছানো যায় না। বরং প্রথমেই সারেন্ডার করে দাও, তাহলে দেখবে গল্পটা ওখানেই শেষ হয়ে গেল। আর তর্ক করলে যেটা হবে, তোমার উত্তেজনা বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। 0.5 ঘন্টা তর্ক করে বোঝানোর পর দেখবে উল্টো দিকের মানুষটি বলবেন, সে তুই যাই বল না কেন, বলে উনি প্রথমে যে বক্তব্য দিয়ে শুরু করেছিলেন 0.5 ঘন্টা পর দেখবে উনি ওই জায়গাতেই দাঁড়িয়ে আছেন। মধ্যেখান থেকে তোমারই নানা রকম সমস্যা তৈরি হবে। কি দরকার অকারণে কথায় কিছু প্রমাণ করার দরকার নেই, তোমার কাজটা পরে প্রমাণ করুক। ওই এই আমাদের না ধৈর্যের জায়গাটা এখানেই সবচেয়ে বড় পরীক্ষা। ডাব্লিউবিসিএস শুধু একটা পরীক্ষা না, ডাব্লিউবিসিএস এর এই কোর্স তো একটা আছে, সিলেবাস তো একটা আছে। সিলেবাসের জার্নি একটা হয়, আর একটা হয় এই সামাজিক দিকগুলোকে ট্যাকেল করতে করতে যাওয়া। ও চাকরি পেয়ে গেল, ও তো এখানে চাকরি পেয়ে এখানে চলে গেল, কন্টিনিউয়াস এই কথাগুলো আমার কানের সামনে বলা হবে। আমি যদি সেগুলো রিয়্যাক্ট করে ফেলি, তাহলে তো আমি স্লেজিং এর ফাঁদে পাটা দিয়েছি। স্লেজিং নিশ্চয়ই জানো, ক্রিকেটের সেই স্লেজিং এর ফাঁদে তুমি পাটা দিয়ে ফেললে। ইগনোর করো, বলছে বলুক, 4 দিন পরে দেখবে আর বলবে না। শুধু ফোকাস থাকুক তোমার নিজের পড়াশোনা, তুমি জানো তুমি কি করতে চলেছো। আবার এরকমও নেগেটিভ মোটিভেশন আসে, না আজকের দিনে তো পলিটিক্যাল নেক্সাস ছাড়া কিছু হয় না, এভাবে হবে না। এই তো কে শূন্য নাকি কি সাদা খাতা জমা দিয়ে কোয়ালিফাই করেছে, কে কত কম নাম্বার। এক্সেপশন, ব্যতিক্রম। এক্সেপশন ডাজ নট প্রুভ দ্য রুল। ব্যতিক্রম কখনো নিয়ম হতে পারে না। জেনুইন তো আছেই। তা আমার যদি সেই সোর্স না থাকে, মামা কাকা না থাকে, আমার যদি বিপুল পরিমাণে অর্থ খরচ করে চাকরি পাওয়ার সুযোগ না থাকে, আমার সামনে একটাই জেনুইন রাস্তা খোলা আছে, সেটা পরীক্ষা। তাহলে কে ঘুর পথে পেয়েছে, কে বিপথে পেয়েছে, এদিকটায় কনসেন্ট্রেট না করে সোজা পথ যেটা আছে সেটা ভাবি। কারণ ওগুলো তো আমার আয়ত্তের মধ্যে নেই, আমি কেন ভাবছি ওগুলো নিয়ে? ও পথে আমি যেতে পারবো পারবো না, তাহলে আমার যে পথে যেতে পারবো সেটা নিয়েই ভাবি, এই পথেও তো পেয়েছে। তো আমার এতগুলো কথা বলা তোমাদের একটাই উদ্দেশ্য, যে কোনোভাবেই যেন ডিমোটিভেটেড না হয়ে পড়ো, কোনোভাবেই যেন মনে না হয় যে আমার হলো না। আজ হলো না, কাল হবে, কাল যদি না হয় পরশু হবে। আমি একাধিক উদাহরণ তোমাদের সামনে দিতে পারি। এরকম আমাদের বহু স্টুডেন্ট রয়েছেন, আমার বহু স্টুডেন্ট রয়েছেন যারা চাকরিতে ঢুকেছিলেন গ্রুপ সি গ্রুপ ডি তে, চাকরি করতে করতে তারা পরীক্ষা দিয়েছেন, আবার গ্রুপ এ তে আবার জয়েন করেছেন। ইভেন এমনও হয়েছে যে ডাব্লিউবিসিএস এ না, ডাব্লিউবিসিএস ছাড়া অন্য সার্ভিসে জয়েন করেছিল, তারপরে পরীক্ষা দিয়ে ডাব্লিউবিসিএস এসছে। কেন? ওই যে প্যাশন, প্যাশনটা হচ্ছে ওইখানে পৌঁছতে হবে। ঠিক আছে, একটা চাকরিতে মাথা গলিয়ে নিয়েছি, যখন পেয়ে গেছি ঢুকে পড়ি, তারপরে তো প্যাশনটাকে ছাড়ছি না, ওটাকে ধরে বসে আছি। তো এই প্যাশনের জায়গাটা একটু তোমাদের কিন্তু গুরুত্ব দিতে হবে। এবার বলো, ওভারঅল প্রিপারেশন সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে প্লিজ একটুখানি মাইকটা অন করে আমাকে একটুখানি জানাও তোমরা। বলো, কারো কিছু বক্তব্য আছে? মাইকটা অন করে বলো। না স্যার, বলো। না স্যার, এনিওয়ান? কোনো বক্তব্য নেই। বেশ, তাহলে এবার চলে আসি। আমি পার্টিকুলার আমার বিষয়টায় আজকে তোমাদের ইতিহাসের ক্লাস নেব। তো ইতিহাস কোন কোন ক্ষেত্রে লাগছে ডাব্লিউবিসিএস পরীক্ষায়। ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এক্সাম 200 নম্বর। 200 নম্বরের মধ্যে 25 করে 8টা টপিক রয়েছে। 25 নম্বর থাকে ইন্ডিয়ান হিস্ট্রি, আর 25 নম্বর থাকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। 25 + 25। মেইন এক্সামে
100 নাম্বার থাকে ইন্ডিয়ান হিস্ট্রি। আর যদি কেউ গ্রুপ এ বা বি এই দুটো গ্রুপের জন্য চয়েস করো তাহলে তাকে অপশনাল পেপার নিতে হবে। যদি অপশনাল পেপার ইতিহাস নাও তাহলে দুটো পেপার হিস্ট্রি তোমাকে সেখানে পড়তে হবে, পেপার 1 অ্যান্ড পেপার 2। এর মধ্যে কম্পালসারি ইতিহাস বলতে আমরা কোনটাকে ধরছি? প্রিলিমিনারির ইন্ডিয়ান হিস্ট্রি 25 মার্কস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25 মার্কস এবং মেইন এক্সামের 100 নম্বরের ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু আইএনএম। এটা কিন্তু সবাইকেই পরীক্ষাটা দিতে হবে, সে তুমি গ্রুপ এ বি সি ডি যে গ্রুপের জন্যই তুমি চয়েস করো না কেন। যদি কেউ মনে করো যে না আমার উচ্চাশা অনেক বেশি থাকতেই পারে, সেটা কোনো অপরাধ নয়, তাহলে সেক্ষেত্রে এ আর বি গ্রুপের জন্য হয়তো ভেবেছো, তাহলে অপশনাল নিতে হবে। অপশনাল যদি মনে করো একাধিক সাবজেক্ট আছে, পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে সমস্ত অপশনালের লিস্ট, তার ডিটেইলড সিলেবাস। নেট থেকে তুমি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ডাউনলোড করতে পারবে। যদি তোমার মনে হয় যে ইতিহাস সাবজেক্টটা তোমার অপশনাল হিসেবে কমফোর্টেবল বলে মনে হচ্ছে, সেখানে কিন্তু এমসিকিউ অ্যান্সার নয়, এমসিকিউ প্রশ্ন নয়। প্লিজ মাইকটা অফ করে দিয়ে একটু জয়েন করুন, ঠিক আছে? মাইকটা অফ করে দাও। অফ হয়েছে না? এখনো হয়নি। ধীমান সরকার, চলো আমি অফ করে দিলাম মাইকটা। জয়েন করে বা জয়েন করার আগেই মাইকটা অফ করে দেবে, তাহলে সবার সুবিধা হবে। হ্যাঁ, তাহলে প্রিলিমিনারি এবং মেইনে যে ইতিহাস থাকছে সেটা কিন্তু এমসিকিউ, টিক মার্ক যেটাকে আমরা বলি। আর যদি কেউ অপশনাল চয়েস করো সেখানে কিন্তু একদম স্কুল কলেজের মতো করে লিখতে হবে। 200 নাম্বার করে থাকে এক একটা পেপারে, একদম টানা লেখা, উত্তর বাংলাতেও লেখা যায়, ইংরেজিতেও লেখা যায়, যাতে ইচ্ছে। সুতরাং আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা অপশনাল ইতিহাসেরটা নয়, কারণ ওটা তো যে যার নেবে তার জন্য। আমি তোমাদের যে ক্লাসটা নেব এখন সেটা হচ্ছে কম্পালসারি হিস্ট্রি, যেটা সবার জন্য, সেই ক্লাসটা নেব। এবার এটার সিলেবাসটা কি? পাবলিক সার্ভিস কমিশন তার যে ওয়েবসাইট সেখানে প্রিলিমিনারি এবং মেইন এক্সামের জন্য কিন্তু ডিটেইলড ব্রেকআপ সিলেবাস প্রোভাইড করেনি। ডিটেইলড ব্রেকআপ কিন্তু দেওয়া রয়েছে অপশনালের জন্য। তাহলে এখানে আমরা ব্রেকআপটা পাবো কোথা থেকে? না, ব্রেকআপটা আমরা পাচ্ছি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্রগুলো আছে সেই প্রশ্নপত্রগুলো অ্যানালিসিস করে। তাহলে প্রশ্নপত্র অ্যানালিসিস করে আমরা দেখতে পাচ্ছি প্রি হিস্ট্রি, প্রাগৈতিহাসিক যুগ থেকে ভারতবর্ষের স্বাধীনতা পর্যন্ত যে কোনো বিষয়ে আমাদের প্রশ্ন কিন্তু এসছে এবং ভবিষ্যতেও আসতে পারে। এইটা হচ্ছে আমাদের টাইম স্প্যান, একটা রেঞ্জ, টাইমের রেঞ্জ। তো এই টাইম রেঞ্জের মধ্যে যে প্রশ্নগুলো আমরা পাচ্ছি সেই প্রশ্নের ধরনটা কিন্তু একাধিক। প্রিলিমিনারি পরীক্ষার যদি প্রশ্নগুলো দেখো, আমি তোমাদেরকে বলবো একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে অবজার্ভ করতে, কি ধরনের প্রশ্ন আছে। তা সেই প্রশ্নগুলো যদি অ্যানালিসিস করো দেখবে প্রিলিমিনারি পরীক্ষা আর মেইন পরীক্ষার প্রশ্নের ক্যাটাগরিক্যালি কিছু ডিফারেন্স আছে। দু ধরনের ডিফারেন্স। এক হচ্ছে প্রশ্নের যে টপিক, সেই টপিকটা প্রিলিমিনারিতে একটু ওপর খুব বেশি ডিটেলসে কিন্তু যায় না, সাধারণ প্রশ্ন করা হয়। যে প্রশ্নগুলো মনে হতে পারে তো স্কুল লেভেলের প্রশ্ন, এগুলো নিয়ে তো খুব অসুবিধার কিছু নেই, সেই ধরনের প্রশ্ন করা হয়। মেইন পরীক্ষাতে তুমি যখন চলে যাচ্ছ সেখানেও ওয়ান লাইনার প্রশ্ন থাকে, কিন্তু সেই প্রশ্নগুলো না অনেকটা খুঁটিয়ে ডিটেলসে যদি সাবজেক্টটা বা টপিকটা সম্পর্কে কোনো ধারণা, তাহলে সেই প্রশ্নের উত্তর করতে পারবো না। ওয়ান লাইনার প্রশ্নের ধরনগুলো কিরকম? ওই কাদের মধ্যে যুদ্ধ হয়েছে, কবে হয়েছে, সন্ধিটা কাদের মধ্যে হলো, এই বইটা কার লেখা, এই সময় ভাইসরয় কে ছিলেন, বা
অমুক ভাইসরয়ের পরে কে ভারতবর্ষে ক্ষমতায় আসেন, এই সংস্থাটা কে প্রতিষ্ঠা করেন, অমুক রাজার রাজ্য কোথায় ছিল, এই ধরনের প্রশ্ন, একাধিক এই ধরনের প্রশ্ন প্রিলিমিনারিতেও আসে, মেনেও আসে। কিন্তু মেনে আবারও বলছি ডিটেলড ইনফরমেশন দরকার হয়, ওপর পড়লে কিন্তু মেইন হবে না। প্লাস মেইনে গিয়ে আরেকটা জিনিস দরকার পড়ে যেটা প্রিলিমিনারিতে অতটা দরকার হয় না, সেটা হচ্ছে কনসেপচুয়াল রিডিং। আর এইখানেই ডব্লিউবিসিএস এর প্রিপারেশনে একটা বড় ভুল হয়ে যায়। প্রিলিমিনারির জন্য তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তখন ভাবছো যে আমি প্রিলিমসটা কোয়ালিফাই করি তারপর মেইনের কথা ভাববো, না, এটা করতে যেও না। প্রথম থেকেই তোমার পড়াশোনাটা হবে কনসেপ্ট, অর্থাৎ তোমার টোটাল পড়াশোনাটা ধারণা ভিত্তিক। দেখো, ইতিহাসের একাধিক ঘটনা ঘটে, আমরা জানি, আমরা তো ইতিহাস পড়েছি, স্কুল লেভেল থেকে সবাই পড়েছি। এরপরে এ এলো ক্ষমতায়, এই ঘটনা ঘটলো, ওই ঘটলো। আমরা কি করি, ওই তথ্যগুলোকে মুখস্থ করি, আমি মুখস্থ কথাটাই বলছি। কিন্তু কোন ঘটনা, সেটা ইতিহাসের ঘটনা হোক বা আমাদের আজকের কন্টেম্পোরারি যে সময়টা আমরা বাস করছি, আমাদের রাজ্য রাজনীতি হোক, আমাদের দেশীয় রাজনীতি হোক, দিল্লি উত্তাল, ঠিক ভুল অন্য প্রশ্ন, কিন্তু যাই ঘটছে আমাদের চারপাশে, কোনো কিছু তো আকাশ থেকে পড়ছে না, কোনো না কোনো কার্যকারণ সূত্র আছে। একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কোনো না কোনো লিঙ্ক আছে, সূত্র আছে, সেই সূত্রের জন্য ঘটনা ঘটছে। যখন তোমরা কনসেপচুয়াল রিডিং এ যাবে, কনসেপচুয়াল স্টাডিতে যাবে, সেখানে এই কেন ঘটনাগুলো ঘটছে, এই কেন প্রশ্নটার উত্তরটা কিন্তু খুঁজতে হবে। যে কোনো ইনফরমেশনকে সবসময় দুটো প্রশ্ন করার চেষ্টা করবে। একটা হচ্ছে কেন, এটা কেন হলো, না উনি রাজধানী স্থানান্তরিত করলেন পাটলিপুত্র, ও আচ্ছা আচ্ছা পাটলিপুত্রে, আচ্ছা কেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি এমনি ঘুম থেকে উঠে মনে হলো তা তো নয়। তাহলে একটা প্রশ্ন করো কেন, আরেকটা প্রশ্ন করো এর ফলে কি হলো। একটা ঘটনা যখন ঘটছে তার তো একটা ইম্প্যাক্টও আছে। তাহলে যে মুহূর্তে তুমি কেন আর ফল এই দুটোকে প্রশ্ন করতে করতে এগোচ্ছ এক একটা ইনফরমেশনকে, তখন দেখবে যে ইতিহাসের যে সিকোয়েন্স, যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার যে মিসিং লিঙ্ক গুলো, সেই মিসিং লিঙ্ক গুলো কিন্তু তোমার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো যে এই ঘটনার পরে এই ঘটনা কেন ঘটলো, আচ্ছা এই তো ব্যাপার। যে কোনো ঘটনার ফলাফল আর একটা নতুন ঘটনার কারণ। কথাটা বললাম, একটু ভেবে দেখো নিজেরা, এই সময় বলো, ইতিহাস বলো, যে কোনো সময় একটা ঘটনা তার ফলাফল আর একটা ঘটনার কারণ হয়ে ওঠে। আবার আরেকটা ঘটনা যখন ঘটছে তারও একটা ফলাফল থাকছে, সেটা আবার আরেকটা ঘটনার কারণ। প্রথম থেকেই পড়াশোনাটা ঠিক এইভাবে এগো। প্রিলিমিনারির জন্য আলাদা করে পড়া নয়। তুমি পলাশির যুদ্ধ পড়ছো, মহাবিদ্রোহ পড়ছো, ঠিক করলে আপাতত প্রিলিমসের জন্য পড়ি, মহাবিদ্রোহ কোয়ালিফাই করে তারপর মেনের জন্য পড়বো। কেন, মহাবিদ্রোহ হয়েছে কবার, একবারই তো হয়েছে। পলাশির যুদ্ধ তো একবারই হয়েছে। তাহলে পলাশির যুদ্ধ তুমি যদি পড়ো, ওটা একবারই পড়বে, ওটা দুবার পড়বে না। একবার পড়ে এবার একটু ভেবে দেখে নাও যে হ্যাঁ, আমার পলাশি যুদ্ধ সম্পর্কে কনসেপ্ট পরিষ্কার, হ্যাঁ আমি বুঝে গেছি, বিষয়টা পুরো চোখের সামনে একটা সিনেমার মতো আমি দেখতে পাচ্ছি, কি ঘটেছিল, কি বৃত্তান্ত, কেন, অ্যানালিসিস, সবকিছু আমার কাছে পরিষ্কার। এবার তাহলে প্রিলিমিনারিতে কি ধরনের প্রশ্ন আসে, ইনফরমেটিভ, কত সাল, কে, কোন পক্ষে, কোথায় হয়েছিল, কত তারিখে, ইত্যাদি। মেইনে গিয়ে আবার প্রশ্নগুলো অনেক সময়, বহু ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে স্টেটমেন্ট, বক্তব্য ভিত্তিক প্রশ্ন এসছে। যেমন ধরো, যদি প্রশ্ন এরকম হয়, which of the following statements about Buddhism is not true? বৌদ্ধ ধর্ম সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় বা কোন বক্তব্যটি সঠিক নয়। এবার আমি তো বৌদ্ধ ধর্ম সম্পর্কে প্রচুর ইনফরমেশন পড়ে গেছি, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি কোথায় আছে, এমন বৌদ্ধ সাহিত্য কে কোনটা লিখেছেন, আর্কিটেকচার কে কোনটা প্রতিষ্ঠা করেছেন, সব পড়ে গেছি। আমি না বুদ্ধিজমের যে বেসিক ফিলোসফি, তার যে তত্ত্ব দর্শন,
এইটা বুঝিনি, কারণ ওটা তো বোঝার বিষয়, থিওরিটিক্যাল পার্ট। আমি তো ইনফরমেশন মুখস্থ করেছি। আর আমাকে যে স্টেটমেন্ট গুলো দিয়েছে সেই স্টেটমেন্টের মধ্যে দুটো স্টেটমেন্ট আছে ওই থিওরি পোর্শন থেকে, বুদ্ধিজমের যে ফিলোসফি দর্শন সেখান থেকে। ইনফরমেশন দিলে আমি পেরে যেতাম, থিওরি দিয়ে দিয়েছে, আমি তো বুঝতে পারছি না ওটা ঠিক কি ভুল। তার মানে বৌদ্ধ ধর্ম যখন পড়ছো, একটা তো তার তথ্যগুলোকে মনে রাখতে হবে, আর একটা হচ্ছে কেন বৌদ্ধ ধর্ম। তার মানে তোমাকে বলছি না যে বুদ্ধিস্ট মনাস্টারিতে গিয়ে বসে ভালো করে শেখো, তা নয়, কিন্তু বেসিক কনসেপ্টটা পরিষ্কার রাখতে হবে যে বুদ্ধিজমে কি কি বলা হচ্ছে থিওরিটিক্যালি, জৈনিজমের এক্সাক্ট ফিলোসফিটা কি। কারণ আমাকে যদি ওই স্টেটমেন্ট ভিত্তিক প্রশ্ন দেয়, আমাকে তো উত্তরটা করে আসতে হবে যেভাবেই হোক। সেই উত্তর করার জন্য কিন্তু আমাদেরকে এই পথে হাঁটতে হবে। তো এইগুলো মাথায় রেখে একটু পড়াশোনাটা করতে হবে। ইনফ্যাক্ট আমি তোমাদের যখন পরের দিন থেকে টপিকে ঢুকবো, একদম টপিক ভিত্তিক আমি ক্লাস নেব, সেই ক্লাসে কিন্তু এইভাবেই আমরা এগোবো। থিওরি অ্যান্ড ইনফরমেশন দুটো প্যারালালি চলবে। শুধু তথ্য মুখস্থ করে ডব্লিউবিসিএস পরীক্ষা দেওয়া যাবে না। ইনফ্যাক্ট এখন যেভাবে প্রশ্নের প্যাটার্নটা ক্রমাগত ডেভেলপ করছে, তাতে কিন্তু কনসেপ্ট যদি না থাকে, তাহলে কোনোভাবেই তুমি মেইন পরীক্ষাকে ক্র্যাক করতে পারবে না। আর তোমার লক্ষ্য কিন্তু মেইন ক্র্যাক করে ভাইভা কোয়ালিফাই করে চাকরিটা পাওয়া। বছর বছর প্রিলিমিনারি দিয়ে যাওয়াটা কিন্তু তোমার লক্ষ্য নয়। আচ্ছা, আর একটা কথা বলে দিই, প্রিলিমিনারির যে প্রশ্নপত্র হয় সেটা বাইলিঙ্গুয়াল পাবে, বাংলা ইংরেজি দুটোতেই হয়। মেইনের কোশ্চেন পেপার পুরোটা ইংরেজিতেই হয়। সুতরাং যা কিছু নোটস পত্র আমরা করব সেটা ইংরেজিতে করব। আমাদের টার্গেট হচ্ছে মেইন এক্সাম। আর বাংলা আমি বলে দেবো, ডেফিনেটলি আলোচনা করব বাংলায়, কিন্তু নোটস পত্র ইংরেজিতে থাকবে। কেমন? মেইন পরীক্ষা তো তোমাকে ইংরেজিতেই দিতে হবে, সুতরাং টার্মগুলোকে একটু জানতে হবে। মেনে কিন্তু বাংলায় প্রশ্ন পাবে না, কোনো সাবজেক্টেই বাংলা হয় না, একমাত্র বাংলা ছাড়া, কম্পালসারি বাংলা বা অপশনাল বাংলা ছাড়া বাকি কোনোটাই বাংলায় হয় না। তো এই হচ্ছে আমার দিক থেকে বক্তব্য তোমাদের কাছে। এবার তোমাদের যদি কারোর কিছু কোয়ারিজ থাকে হিস্ট্রি নিয়ে, দেন প্লিজ বলো আমাকে, মাইকটা অন করে বলো। বলো, বোঝা গেল? সুশোভন, সুশোভন তো পরীক্ষা দিয়েছো, সুশোভন কি প্রবলেম ফেস করেছো বলো। আচ্ছা, অমিত কিছু বলবে? বলো। স্যার, প্রাচীন যুগের ইতিহাস আর মধ্যযুগের ইতিহাসটা একটু সমস্যাই হচ্ছিল, তবু মোটামুটি আচ্ছা, তো কে আধুনিক। বললে, সুশোভন বললে না অমিত বললে? সুশোভন বলছি স্যার। আচ্ছা অমিত, তুমি তাহলে মাইকটা একটু অফ করো, আমি তোমার সাথে পরে আসছি। হ্যাঁ বলো, প্রাচীন এবং মধ্যযুগ হ্যাঁ কি স্যার, সমস্যা মধ্যযুগ। হচ্ছে? স্যার ওই নামগুলো তো দক্ষিণ ভারতের ইতিহাসের যাদের নাম আছে সেই নামগুলো, জায়গার নামগুলো মনে রাখা খুব একটু কঠিন হয়ে যাচ্ছে স্যার। এই তুলনামূলকভাবে স্যার ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা একটু সোজা। আচ্ছা, আবারও সেই আমি একই কথায় চলে যাব, যে সোজা কঠিন তো পরের বিষয়, আলটিমেটলি ওই অংশটা বাদ দিয়ে কি পরীক্ষায় বসা যাবে? না স্যার, ওটাই তো মেন যাবে স্যার, না। 50 নম্বর আছে তো স্যার, ওটা দুটো মিলিয়ে। তার মানে আমার পছন্দ হোক না হোক, সোজা হোক কঠিন হোক, আমাকে পড়তে হবে, এটা একদম মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিই। পড়তে তো আমাকে হবেই ওটা। দ্বিতীয়ত হচ্ছে যে মুখস্থ করা আর মনে রাখা, এই দুটোর মধ্যে না একটা খুব ছোট্ট পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম দেখো, তুমি 4 বছর পর, 5 বছর পর তোমার মামা বা কাকা কারোর সাথে দেখা হলো, তোমার সাথে 5 বছর আগে তাকে লাস্ট দেখেছো, দেখলে তাকে চিনতে পারবে তো? তাই তো? বলো, হ্যাঁ চিনতে স্যার। পারবো না আমরা? হ্যাঁ পারবো। স্যার। আচ্ছা, 5 বছর আগে যেটা লাস্ট পড়েছি মনে আছে আমাদের, যেটা পড়েছিলাম 5 বছর আগে, না স্যার। তারপর আর পড়িনি ধরো, সেটা মনে আছে? নেই কিন্তু। না স্যার, নেই। কেন এমন হলো? মানে ওনাকে চিনতে পারলাম দেখে এক ডাকে মামা নাকি জ্যাঠা ভাবছি না, কিন্তু ব্লিচিং পাউডারের সংকেত যে কি পড়েছিলাম মনে পড়ছে না। তার কারণ হচ্ছে কি জানো তো, এটা আমি নিজেকে জড়িয়েও বলছি, আমিও এই থেকে মুক্ত নই, মানে আমরা কেউই মুক্ত নই, বাট যদি এখান থেকে বেরোতে পারি তাহলে ভালো হয়।
আমরা পাঠ্য বিষয়গুলো মনে রাখি না, আমরা মুখস্থ করি। আর আত্মীয় স্বজনকে আমরা মুখস্থ করি না, মনে রাখি। পাঠ্য বিষয়গুলো মুখস্থ না করে যদি একটু মনে রাখা যায় না, যদি একটু মানে একটা রিলেশন তৈরি করা যায় বিষয়গুলোর সাথে, তাহলে দেখবে ওরাও তোমাকে রিটার্ন দেবে। একটু ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে এগোতে হবে। কিন্তু মুখস্থ মানে একদম কবিতার মতো মুখস্থ করছি, কবিতাটাও একটু বুঝে মুখস্থ করতে হয়, সেটা নয়। একটু মনে রাখি, ছবির মতো ভেবে নিই। আমি এই মুহূর্তে বসে আছি আমার বাড়িতে, আমি একটা শব্দ বলছি, দার্জিলিং। যারা যারা দার্জিলিং গেছো, আমি শব্দটা বলার সাথে সাথে ভেবে দেখো দার্জিলিং এর সেই জায়গা, বা দীঘা, আমি উদাহরণ দিচ্ছি, তোমার চোখের সামনে কিন্তু ভেসে উঠছে। ভাইরাস তুমি এখন কিন্তু দীঘাতেও নেই, দার্জিলিং এও নেই। আমিও এখন দার্জিলিং এ নেই, দীঘাতে নেই, কিন্তু শব্দ দুটো বললাম, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কোথায় ছিলাম, কোথায় বেড়াতে গেছিলাম, সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তাহলে আমার তো মেমোরি এত আমাদের কারুর খারাপ নয়, সেগুলো মনে আছে, কিন্তু আমি আবার বলবো ব্লিচিং পাউডারের সংকেত কেন মনে নেই? তার কারণ হচ্ছে মুখস্থ করেছি। আমরা সেটাই মনে রাখতে পারবো যেটা আমরা মনে রাখতে চাই, আর মনে রাখতে পারবো না যদি মনে রাখতে না চাই। এবার আমি যদি বুঝি যে এই বিষয়টা মনে রাখাটা আমার প্রয়োজন, শুধু নয় অতি প্রয়োজন, কারণ এটা মনে না রাখলে আমার চাকরিটা হবে না, তাহলে মনে রাখতে হবে। মুখস্থ নয়, বারবার দেখা। একটু সময় পেলাম, দেখলাম উল্টে পাল্টে। প্লাস আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, পড়া তো হলো, পড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করতে হবে কিন্তু, যেটা সবচেয়ে জরুরি। সারা বছর ধরে প্রশ্ন সলভ করতে হবে। যত বেশি তুমি প্রশ্ন সলভ করবে, তত তোমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল ডেভেলপ করবে। আর যেদিন পরীক্ষা দিতে যাবে সেদিন তুমি বুঝতে পারবে যে এটা তো নতুন কিছু নয়, এই কাজটা আমি রোজই করে থাকি, অন্যদিন বাড়িতে বসে করি, আজকে একটা স্কুলে এসে করছি বা একটা সেন্টারে এসে করছি। এমন ভাবে প্রশ্ন সলভ করো, এমসিকিউ সলভ করো পড়ার সাথে সাথে, যাতে বিষয়টা একটা রিফ্লেক্স অ্যাকশনের মতো হয়ে যায়, যে প্রশ্ন নিয়ে আমি সলভ করতে শুরু করলাম, আলাদা কোনো অনুভূতি নেই, তো রোজই করি। যদি বাড়িতে থাকি তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা বাড়িতেই খাই, আর যখন কাজের সূত্রে বাইরে বেরোই তখন বাইরে খাই, কিন্তু খাওয়াটা খেতেই হয়। পার্থক্য হচ্ছে হয় বাড়িতে খাচ্ছি, না হয় বাইরে খাচ্ছি, এটুকুই পার্থক্য, এর বাইরে কোনো পার্থক্য নেই। এটাও ঠিক তাই, বাড়িতে থাকলে বাড়িতে সলভ করি, আর যেদিন পরীক্ষাটা বলেছে ডাব্লিউবিসিএস টা হবে, সেদিন সেন্টারে যেদিন গেলাম ওখানে বসে সলভ করছি। সলভটা আমি রোজই করি, তখন ব্যাপারটা কিন্তু জল ভাত হয়ে যাবে। বুঝতে পারলে? বলো বলো হ্যাঁ স্যার। শ্রবণ। সুতরাং চলুক আমাদের ক্লাস, ধীরে ধীরে বিষয়গুলো একটু এগোই আমরা, সহজ হয়ে যাবে। আচ্ছা, অমিত বোধহয় কিছু বলছিলে, বলো। অমিত কিছু বলছিলে? হ্যাঁ বলো। না, তোমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি না, কোনো একটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তুমি পারলে একবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট। হ্যাঁ বলো বলো। আমি কিছু শুনতে পাচ্ছি না, তোমার ভয়েস ব্রেক হয়ে যাচ্ছে নেটওয়ার্কের জন্য। তুমি ডিসকানেক্ট করে আবার আমি কানেক্ট। বলতে চাইছি, হ্যাঁ বলো, এবার বলো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, হ্যাঁ। বলছি যে স্যার অপশনাল হিসাবে হিস্টোরি চুজ করলে সুবিধা অসুবিধা কি হতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে হিস্টোরি বলে কথাটা নয়, কথাটা হিস্ট্রি, ঠিক আছে? শব্দটা কিন্তু হিস্ট্রি হচ্ছে। সুবিধা হচ্ছে একটা পরিচিত সাবজেক্ট, বহুদিন ধরে পড়েছি, সুতরাং অন্য সাবজেক্টের সাথে পার্থক্যটা হলো অ্যানথ্রোপোলজি আমার পরিচিত নয়, সাইকোলজি আমার পরিচিত নয়। ইনফ্যাক্ট অপশনাল অনেক কিছুর উপর ডিপেন্ড করে, শুধু একটা সাবজেক্টকে চয়েস করলে হয় না। তবে একটা মিথ আমি এ প্রসঙ্গে তোমাদের একটু ভেঙে দিই। বহু ক্ষেত্রে একটা কনসেপ্ট চালু আছে ডাব্লিউবিসিএস মহলে, অমুক সাবজেক্টটা স্কোরিং, এই সাবজেক্টটা স্কোরিং না। এটা একদম খুব বাজে কথা একটা। সাবজেক্ট কখনো স্কোরিং হয় না, আমি লিখে আসতে পেরেছি কিনা তার উপর ডিপেন্ড করবে আমি স্কোর পেয়েছি কিনা।
সুতরাং ইতিহাস যদি নাও, একটা চেনা সাবজেক্ট নিচ্ছ, ভালো করেই জানো, স্কুল লেভেলে পড়েছো। যদি একটু হায়ার স্টাডিজে ইতিহাস থাকে তাহলে ইউরোপটাও তোমার পড়া আছে, কারণ ইউরোপের একটা অংশ রয়েছে অপশনালের ক্ষেত্রে। প্রশ্নোত্তর ধরনে প্রশ্নোত্তর বেসিসে প্রিপারেশনটা নেওয়া যায়, এটা একটা। আর অসুবিধার জায়গা যদি বলো, সেটা হচ্ছে অসুবিধা সব ক্ষেত্রে একটাই, সব অপশনালে পড়তে হবে এবং লিখতে হবে, বুঝে লিখতে হবে। ভাষার মধ্যে এই ইতিহাসের কি হয়, অপশনালে ল্যাঙ্গুয়েজটা খুব ম্যাটার করে। একটা সাধারণ উত্তর লেখা স্কুলে যেমন লিখেছি, ইউনিভার্সিটি কলেজে যেমন লিখেছি সেরকম নয়, এটা প্রশাসনিক পদের পরীক্ষা। সুতরাং প্রশাসনিক পদের উত্তরটা কিন্তু একটু অন্য অ্যাপ্রোচে হবে, সেই অ্যাপ্রোচটাকে তোমাকে একটু বুঝে নিতে হবে। উত্তরের মধ্যে তথ্যের সমাহার ঘটিয়ে কোনো লাভ নেই, সেখানে বিশ্লেষণ, বারবার এই বিশ্লেষণটার দিকে জোর দিতে হবে। এবার তোমার যদি সেই বিশ্লেষণী ক্ষমতাটা ডেভেলপ করে তাহলে এটা সহজ, বিশ্লেষণী ক্ষমতাটা ডেভেলপ না করলে কিন্তু একটু অসুবিধা হবে। ডিপেন্ড করছে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। সুবিধা হচ্ছে এটাই, একটা পরিচিত সাবজেক্ট নেওয়া যাচ্ছে, এটাই সুবিধা। ঠিক আছে, কোয়ারিজ বলো। বেশ, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করছি, যেটা একদম টপিক ধরে আমরা এগোবো প্রি হিস্ট্রি থেকে একদম আপ টু 1947, সেই পর্যন্ত আমরা জার্নিটা করব। ইনফরমেশন এবং এক্সপ্লানেশন দুটো প্যারালালি আমরা দেখতে দেখতে যাব, তথ্যও নেব, তার ব্যাকগ্রাউন্ডটাও জানবো। তাহলে আমাদের তথ্যটা মনে রাখতে সুবিধা হবে, না হলে তথ্যটা মনে রাখতে অসুবিধা হবে। তাহলে আমি আজকের ক্লাসটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের কনফিউশন কিছুটা দূর করা গেছে। তো নেক্সট ক্লাসে আবার, যেদিন ক্লাস আছে তোমাদের তো শিডিউল তোমরা পেয়ে যাবে ইনস্টিটিউট থেকে, সেদিন তোমাদের সাথে আবার তাহলে কথা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।